একটা সময় ছিল যখনই বাড়িটা ভরে থাকত হাসি আর আনন্দে। প্রতি রবিবারে কাকিমার রান্নার গন্ধে পাড়া ম ম করে উঠত। আমি আর সৌমেন ছাদে ঘুড়ি উড়িয়ে খেলতাম, আর কাকা হাতে মিষ্টির প্যাকেট নিয়ে ফিরতেন বাজার থেকে। সব কিছুই ছিল যেন নিখুঁত বাইরে থেকে, কিন্তু সেই হাসির আড়ালেই লুকিয়ে ছিল এক গভীর রহস্য, যে রহস্য ধীরে ধীরে গিলে ফেলেছিল আমাদের সুখ, আমাদের সম্পর্ক আর আমাদের নির্ভরতার সব আলো। কাকিমার হাসিতে থাকত এক অজানা ভয়, সৌমেনের চোখে ঝিলিক দিত গোপন কোনো কথার ছায়া। বাবা মারা যাওয়ার পর আমরা যখন এই বাড়িতে উঠলাম, তখন থেকেই মাঝরাতে দোতলার শেষ ঘরটার দরজা খুলত নিঃশব্দে। কাকিমা সবসময় বলতেন, তুই আমার নিজের ছেলে। তবু তার চোখে কাঁপত এক আতঙ্ক, যেন তিনি কিছু লুকিয়ে রাখছেন আমার কাছ থেকে। সেই এক রাতে আমি প্রথম শুনেছিলাম সেই শব্দ, কান্না, ফিসফিসানি আর ভেসে আসা কথাগুলো। ও যেন কোনোদিন জানতে না পারে, ও যেন কোনোদিন সত্যিটা না জানে। তারপর কোনো একদিন যখন আমি ওই রহস্য জানতে পারলাম, তখন কাকিমা আমাকে, আমার নাম জয়দীপ, কলকাতার এক সাধারণ পরিবারে আমার জন্ম। আমাদের ছোট পরিবারটি ছিল বাবা, মা আর আমাকে নিয়ে। বাবার একটা ছোটখাটো ব্যবসা ছিল, আর মা ছিলেন গৃহিণী। আমাদের জীবন খুব একটা সচ্ছল না হলেও আনন্দে ভরা ছিল। বিশেষ করে আমার কাকা নিতুল দে, কাকিমা অনুরাধা আর আমার প্রায় সমবয়সী চাচাতো ভাই সৌমেনকে নিয়ে আমাদের একটা যৌথ পরিবারের মতোই সম্পর্ক ছিল। ছোটবেলায় প্রতি রবিবার আমরা সবাই কাকার গাড়িতে জমায়েত হতাম। কাকিমা খুব ভালো রান্না করতেন, আর আমরা দুই ভাই, আমি আর সৌমেন, সারা বাড়ি মাথায় তুলে খেলতাম। কাকিমা তখন আমাকে নিজের ছেলের মতোই দেখতেন। আমার মনে আছে, একবার জন্মদিনে বাবা আমাকে একটা গল্পের বইয়ের সেট উপহার দিয়েছিলেন। সেই থেকে বইয়ের প্রতি আমার এক অদ্ভুত ঝোঁক তৈরি হয়। কাকা কাকিমাও আমার এই বই প্রীতির খুব প্রশংসা করতেন। কিন্তু এই সুখের দিনগুলো দীর্ঘস্থায়ী হল না। হঠাৎ এক ঝড়ের রাতে সবকিছু তছনছ হয়ে গেল। আমার যখন মাত্র 10 বছর বয়স, তখন এক পথ দুর্ঘটনায় বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মা, সীমা রানী, বাবার শোকে প্রায় পাথর হয়ে গেলেন। বাবার ব্যবসার যা কিছু ছিল তা দেনা মেটাতেই শেষ হয়ে গেল। আমরা আক্ষরিক অর্থে নিঃস্ব হয়ে পড়লাম। সেই কঠিন সময় কাকা নিতুল দিয়ে আমাদের পাশে এসে দাঁড়ালেন। তিনি মাকে বললেন, বৌদি, তুমি কোনো চিন্তা করো না। জয়দীপ শুধু তোমার নয়, আমারও ছেলে। আজ থেকে তোমরা আমার বাড়িতেই থাকবে। কাকার এই আশ্বাসে মা যেন নতুন করে বাঁচার একটু শক্তি পেলেন। আমরা আমাদের ছোট্ট ভাড়া বাড়ি ছেড়ে কাকার দোতলা বাড়িতে এসে উঠলাম। প্রথম কদিন সব ঠিকই ছিল। কাকা আমাদের জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দিলেন। কিন্তু কাকিমা অনুরাধার ব্যবহারে কেমন যেন একটা শীতলতা আমি প্রথম দিন থেকেই লক্ষ্য করেছিলাম। যে কাকিমা আগে আমাকে দেখলে কোলে তুলে নিতেন, তিনি এখন কেমন যেন এড়িয়ে চলেন। আমি আর সৌমেন আগের মতো খেলতে গেলেও কাকিমা এসে সৌমেনকে পড়াশোনার অজুহাতে ডেকে নিয়ে যেতেন। মা সারাদিন কাকিমার সাথে সংসারের কাজে সাহায্য করার চেষ্টা করতেন, কিন্তু কাকিমা বেশিরভাগ সময় বলতেন, থাক বৌদি, ওসব তোমাকে করতে হবে না, তুমি বরং জয়দীপের দিকে খেয়াল রাখো। এই কথার মধ্যে যে একটা সূক্ষ্ম অবহেলা ছিল, তা আমার শিশু মনও বুঝতে পারছিল। ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করল। কাকা তার কাজের সূত্রে প্রায়ই বাইরে থাকতেন, আর সেই সুযোগে কাকিমার আসল রূপটা বেরিয়ে আসতে লাগল। তিনি সরাসরি মাকে কিছু না বললেও তার প্রতিটি কথায়, প্রতিটি আচরণে বুঝিয়ে দিতে শুরু করলেন যে আমরা এই বাড়িতে বোঝা ছাড়া আর কিছুই নই। সৌমেনের জন্য নতুন নতুন জামা, দামি খেলনা আসত, আর আমার দিকে তাকিয়ে কাকিমা বলতেন, তোমার বাবার তো অনেক কিছুই রেখে যাওয়ার কথা ছিল, সেসব কি হলো? মা এই ধরনের কথায় কোনো উত্তর না দিয়ে শুধু চোখ মুছতেন। আমি বুঝতে পারছিলাম আমাদের আশ্রিত জীবন কাকিমার কাছে কতটা অসহনীয় হয়ে উঠেছে। সৌমেনের ব্যবহারও দিন দিন বদলে যাচ্ছিল। সে হয়তো তার মায়ের মনের ভাবটা বুঝতে পারত, তাই সে আমার সাথে আর আগের মতো মিশত না। স্কুলে যাবার সময় সে নতুন সাইকেলে চেপে চলে যেত, আর আমি পায়ে হেঁটে যেতাম। সে তার বন্ধুদের কাছে আমাকে আমাদের বাড়ির কাজের লোক বলে পরিচয় দিতেও দ্বিধা করত না। আমি বাড়ি ফিরে মাকে জড়িয়ে ধরে কাঁদতাম। মা বলতেন, চুপ কর বাবা, কাকিমা শুনতে পেলে আবার রাগ করবেন। আমাদের এখন সব সহ্য করে নিতে হবে। মায়ের এই অসহায়তা আমার বুকের ভেতর একটা চাপা ক্ষোভের জন্ম দিচ্ছিল। কাকার পাঠানো টাকায় সংসার চলত। কাকিমা সেই টাকার হিসেব মাকে এমনভাবে শোনাতেন যেন আমরা তার দয়ার পাত্র। তিনি প্রায়ই বলতেন, তোমার ছেলের পড়াশোনার পেছনে এত খরচ না করে ওকে কোনো কাজে ঢুকিয়ে দাও, অন্তত নিজের খরচটা তো তুলতে পারবে। মা প্রতিবারই বলতেন, বোন, জয়দীপের বাবা বেঁচে থাকলে ওকে অনেক বড় উকিল বানাতেন। ওর পড়ার খুব ইচ্ছে, ওকে পড়তে দাও।
কাকিমা এই কথায় ব্যঙ্গের হাসি হেসে বলতেন, গরিবের ছেলের আবার শখ কত, পড়াশোনা করে কি হবে, শেষমেশ তো ওই লোকের দোকানেই কাজ করতে হবে। এইভাবে অবহেলা আর বঞ্চনার মধ্যে দিয়েই আমার দিন কাটতে লাগলো। বাবার মৃত্যুর পর যে কাকিমাকে আমি আমার দ্বিতীয় মা ভেবেছিলাম, তার এই পরিবর্তন আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিত। আমি বুঝতে পারছিলাম আমাদের ভালো সম্পর্কটা একটা গভীর ভুল বোঝাবুঝির অন্ধকারে তলিয়ে যাচ্ছে। কাকিমা হয়তো ভাবতেন আমরা তার ছেলের অধিকারে ভাগ বসাতে এসেছি। তিনি হয়তো ভয় পেতেন যে আমরা তার সংসারে স্থায়ীভাবে চেপে বসেছি। এই ভয় আর নিরাপত্তাহীনতাই হয়তো তাকে আমাদের থেকে এত দূরে সরিয়ে দিচ্ছিল। আমার একমাত্র সঙ্গী হয়ে উঠল আমার বই। আমি যখনই সময় পেতাম বাবার কিনে দেওয়া পুরনো গল্পের বইগুলো নিয়ে বসে পড়তাম। পড়াশোনার প্রতি আমার আগ্রহ দেখে আমাদের স্কুলের এক শিক্ষক অমল স্যার আমার খোঁজ খবর নিতে শুরু করলেন। তিনি আমার মায়ের সাথে কথা বলতে চাইলেন। মা প্রথমে ভয় পেলেও পরে স্যারের অনুরোধে রাজি হলেন। অমল স্যার মাকে বোঝালেন যে আমার মধ্যে সম্ভাবনা আছে, ঠিকমতো সুযোগ পেলে আমি অনেক দূর যেতে পারি। এই কথা শুনে মায়ের চোখে আমি এক নতুন আশার আলো দেখতে পেলাম, যা কাকিমার শত বঞ্চনাতেও নিভে যায়নি। অমল স্যারের কথায় মা নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন শত কষ্ট হলেও তিনি আমার পড়াশোনা চালিয়ে যাবেন। তিনি কাকিমার সংসারের সব কাজ করার পাশাপাশি লুকিয়ে সেলাইয়ের কাজ শুরু করলেন, যাতে আমার খাতা কলমের খরচটা তিনি নিজে জোগাড় করতে পারেন। কাকিমা অনুরাধা ব্যাপারটা জানতে পারলেন। তিনি সরাসরি বাধা দিলেন না, কিন্তু তার ব্যঙ্গ বিদ্রুপ আরও বেড়ে গেল। তিনি মাকে বলতেন, ছেলেকে জাজ ব্যারিস্টার বানানোর শখ হয়েছে বুঝি, দেখো শেষে যেন সেলাইয়ে সুতোও ছিঁড়ে না যায়। মা দাঁতে দাঁত চেপে সব সহ্য করতেন। আমার মুখের দিকে তাকিয়ে তিনি তার সব কষ্ট ভুলে থাকার চেষ্টা করতেন। সৌমেন আর আমার মধ্যে ব্যবধানটা তখন স্পষ্ট হয়ে উঠেছে। সে শহরের নামী ইংরেজি মাধ্যম স্কুলে পড়ত, তার জন্য আলাদা গৃহশিক্ষক ছিলেন। আর আমি পড়তাম একটা সাধারণ বাংলা মাধ্যমে স্কুলে। তা সত্ত্বেও ক্লাসের পরীক্ষায় আমার ফলাফল সবসময় সৌমেনের চেয়ে ভালো হতো। এই ব্যাপারটা কাকিমাকে আরও বেশি ক্ষুব্ধ করে তুলত। তিনি ভাবতেন মা নিশ্চয়ই আমাকে কোনো আলাদাভাবে সাহায্য করছেন, যা তিনি সৌমেনকে দিতে পারছেন না। এই অহেতুক ঈর্ষা আর ভুল বোঝাবুঝি আমাদের সম্পর্কটাকে একটা বিষাক্ত জায়গায় নিয়ে যাচ্ছিল। কাকিমা প্রায়ই বলতেন, আমার ছেলের পেছনে এত টাকা খরচ করছি, আর তোমার ছেলে তো মাগনা পড়াশোনা করেই ফার্স্ট হচ্ছে, নিশ্চয় কোনো কারচুপি আছে। একবার স্কুল থেকে একটা শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হলো। আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু তার জন্য যে টাকার প্রয়োজন তা মায়ের কাছে ছিল না। মা অনেক সংকোচ নিয়ে কাকিমার কাছে টাকাটা ধার চাইলেন। কাকিমা সেদিন সারা বাড়ি মাথায় তুলেছিলেন। তিনি চিৎকার করে বলেছিলেন, বৌদি, তোমার কি কোনো লজ্জা শরম নেই? আমার স্বামীর টাকায় খাচ্ছ পড়ছ, আবার এখন ছেলের শখ মেটানোর জন্য টাকা চাইছ। আমার সৌমেন কোথাও যাচ্ছে না, আর তোমার ছেলে পিকনিক করতে যাবে, এটা হবে না। আমি সেদিন ঘরের কোণে দাঁড়িয়ে কাকিমার সব কথা শুনেছিলাম। অপমানে দুঃখে আমার বুক ফেটে যাচ্ছিল। সেই রাতেই আমি ঠিক করে ফেললাম পড়াশোনার জন্য যা যা প্রয়োজন তা আমি নিজেই জোগাড় করব। পরদিন আমি অমল স্যারের কাছে গেলাম, তাকে সব কথা খুলে বললাম। অমল স্যার আমাকে ভরসা দিলেন। তিনি বললেন, জয়দীপ, তুমি হাল ছেড়ে না, আমি তোমার জন্য একটা ব্যবস্থা করছি। তিনি আমাকে তার পরিচিত এক লাইব্রেরিতে একটা পার্ট টাইম কাজের ব্যবস্থা করে দিলেন। কাজটা ছিল বিকেলবেলা স্কুল থেকে ফিরে বই গোছানো আর খাতাপত্র দেখাশোনা করা। বিনিময়ে লাইব্রেরির মালিক আমাকে কিছু টাকা আর পড়ার জন্য প্রয়োজনীয় বইপত্র দেবেন বলে ঠিক হলো। আমি মাকে সব কথা জানালাম। মা প্রথমে রাজি হচ্ছিলেন না। তিনি ভয় পাচ্ছিলেন কাকিমা জানতে পারলে হয়তো আরও বড় কোনো অশান্তি হবে। আমি মাকে বোঝালাম, মা, আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, এভাবে আর কতদিন চলবে? তুমি চিন্তা করো না, আমি পড়াশোনা আর কাজ দুটোই সামলে নেব। মা শেষ পর্যন্ত রাজি হলেন। আমি কাকিমাকে জানালাম যে আমি অমল স্যারের বাড়িতে পড়াশোনা করতে যাচ্ছি। কাকিমা এতে খুব একটা আপত্তি করলেন না, কারণ তিনি ভাবলেন অন্তত এই সময়টাই আমি বাড়ির বাইরে থাকব। লাইব্রেরির কাজটা আমার জন্য আশীর্বাদ হয়ে এলো। একদিকে যেমন আমার পড়াশোনার খরচটা উঠে আসছিল, অন্যদিকে আমি নতুন নতুন অনেক বই পড়ার সুযোগ পাচ্ছিলাম। লাইব্রেরির মালিক প্রদীপবাবু অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি আমার আগ্রহ দেখে আমাকে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে উৎসাহিত করতেন। আমি স্কুল, তারপর লাইব্রেরির কাজ, আর তারপর গভীর রাত পর্যন্ত জেগে পড়াশোনা। এই রুটিন আমি অক্ষরে অক্ষরে মেনে চলতাম।
মা লুকিয়ে আমার জন্য খাবার গরম করে রাখতেন। আমার শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে তার চোখ জলে ভরে উঠত। এদিকে সৌমেনের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। সেই পড়াশোনা একেবারেই অমনোযোগী হয়ে উঠেছিল। কাকিমা তার সব চাহিদা পূরণ করলেও সে যেন কিছুতেই সন্তুষ্ট ছিল না। সে বাজে বন্ধুদের সাথে মিশতে শুরু করল। কাকা বাড়ি ফিরলে কাকিমা তার কাছে আমার নামে নানা রকম মিথ্যে অভিযোগ করতেন। তিনি বলতেন, তোমার ভাইপো তো আজকাল খুব উঠছে, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, পড়াশোনা তো লাটে উঠেছে। কাকা আমাকে ডেকে জিজ্ঞেস করলে আমি চুপ করে থাকতাম। আমি জানতাম সত্যি কথা বললেও কাকিমা তা বিশ্বাস করবেন না, উল্টে মায়ের উপর তার রাগ আরও বাড়বে। মাধ্যমিক পরীক্ষার সময় ঘনিয়ে এলো। আমি আর সৌমেন একই বছর পরীক্ষা দিচ্ছিলাম। কাকিমা সৌমেনের জন্য নামে কোচিং সেন্টারের সেরা শিক্ষকদের ব্যবস্থা করলেন, আর আমি লাইব্রেরির এক কোণে বসে আমার প্রস্তুতি নিতে লাগলাম। আমার মনে একটাই জেদ ছিল, আমাকে পারতেই হবে, শুধু আমার জন্য নয়, আমার মায়ের জন্যও। আমাকে প্রমাণ করতে হবে যে দারিদ্র্য বা পরিস্থিতি কোনো কিছুই সাফল্যের পথে বাধা হতে পারে না, যদি মনে অদম্য ইচ্ছে থাকে। কাকিমার ভুল বোঝাবুঝি, তার অপমান, সব কিছুকে আমি আমার শক্তি হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নিলাম। মাধ্যমিক পরীক্ষার ফল বেরোবার দিন আমার বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধুকপুক করছিল। মা সকাল থেকে ঠাকুরের সামনে বসেছিলেন। কাকিমা আর সৌমেনের মধ্যে অবশ্য কোনো উত্তেজনা ছিল না। সৌমেন আগের দিনই তার বন্ধুদের সাথে রেজাল্ট পার্টি করে নিয়েছিল। কাকিমা ধরে নিয়েছিলেন তার ছেলে ভালোভাবেই পাশ করে যাবে। দুপুরের দিকে আমি আর মা যখন রেজাল্ট আনতে স্কুলে গেলাম, তখন অমল স্যার গেটের কাছেই দাঁড়িয়েছিলেন। আমাকে দেখেই তিনি হেসে উঠলেন, যদীপ, তুমি আমার মুখ রেখেছ বাবা। তুমি স্টার মার্কস পেয়েছ? স্যারের কথা শুনে মা সেখানেই কেঁদে ফেললেন। আমি আনন্দে উত্তেজনায় কি বলবো বুঝতে পারছিলাম না। খুশি মনে বাড়ি ফিরে দেখি কাকিমা বারান্দায় গম্ভীর মুখে বসে আছেন। সৌমেন ফেল করেছে। খবরটা শুনে আমি যতটা না খুশি হলাম তার চেয়ে বেশি অবাক হলাম। কাকিমা আমাকে দেখেই বলে উঠলেন, কি খুব তো আনন্দ হচ্ছে তাই না? আমার ছেলে ফেল করেছে আর তুমি ভালো রেজাল্ট করেছ? নিশ্চয়ই তুমি আর তোমার মা মিলে কোনো ষড়যন্ত্র করেছ। আমি অবাক হয়ে বললাম, ষড়যন্ত্র মানে? আমি কি ষড়যন্ত্র করব? কাকিমা চিৎকার করে বললেন, আমি সব বুঝি। তুমি সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াও আর রেজাল্ট করলেই ভালো, আর আমার ছেলেটা সারাদিন বাড়িতে বসে পড়েও ফেল করল, এটা হতেই পারে না। কাকা সেদিন বাড়িতেই ছিলেন। তিনি কাকিমার কথা শুনে ঘর থেকে বেরিয়ে এলেন। অনুরাধা, তুমি কি বলছো এসব? জয়দীপ ভালো ফল করেছে, এটা তো আমাদের সবার জন্য আনন্দের কথা। আর সৌমেন যে ফেল করবে এটা তো আমি আগেই জানতাম। ওর পড়াশোনার যা হাল, তাতে এটাই হবার ছিল। কাকিমা এবার কাকার উপর ঝাঁপিয়ে পড়লেন। হ্যাঁ, তুমি তো এখন ভাইপোর পক্ষ নেবেই। নিজের ছেলের তো কোনো খোঁজখবর রাখো না, সব দোষ শুধু আমার। সেদিন বাড়িতে যে অশান্তি শুরু হলো তার সহজে থামল না। কাকা রাগের মাথায় সৌমেনকে খুব মারধর করলেন। এই ঘটনার পর কাকিমা আমার সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিলেন। তিনি যেন আমাকেই তার ছেলের ব্যর্থতার জন্য দায়ী করতে শুরু করলেন। তার ভুল বোঝাবুঝি তা এমন একটা পর্যায়ে চলে গেল যে তিনি ভাবতে শুরু করলেন আমি আর মা জেনে শুনে তার আর তার ছেলের ক্ষতি করার চেষ্টা করছি। তিনি মাকে সাফ জানিয়ে দিলেন, বৌদি, তোমার ছেলের পড়াশোনার খরচ আমি আর চালাতে পারবো না, হয় ওকে কোনো কাজে ঢুকিয়ে দাও, নয়তো অন্য কোনো ব্যবস্থা দেখো। মা সেদিন কাকিমার পায়ে পড়ে গিয়েছিলেন। বোন, আমার ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করো না, ও খুব ভালো ছাত্র, ওকে পড়তে দাও। কিন্তু কাকিমার মন গলল না। আমি তখন একটা কঠিন সিদ্ধান্ত নিলাম। আমি কাকিমাকে বললাম, কাকিমা, তোমাকে আমার পড়াশোনার জন্য আর একটা টাকাও খরচা করতে হবে না, আমি আমার খরচ নিজেই চালাবো। কাকিমা ব্যঙ্গ করে বললেন, তাই নাকি? কি করে চালাবি? চুরি করবি? আমি শান্ত গলায় বললাম, না, চুরি আমি করব না, আমি টিউশনি করব। আমি লাইব্রেরিতে কাজ করি, সেখানেই প্রদীপবাবু আমাকে আরও কয়েকটা ছাত্র পড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন। আমার কথা শুনে কাকিমা যেন আকাশ থেকে পড়লেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে আমি লুকিয়ে লুকিয়ে এত কিছু করছি। আমার এই স্বাবলম্বী হয়ে ওঠার চেষ্টা কাকিমার ইগোতে আরও বেশি আঘাত করল। তিনি ভাবলেন আমি তাকে দেখিয়ে দেখিয়ে বড় হতে চাইছি। তিনি আমার পথে বাধা দেওয়ার জন্য নতুন নতুন ফন্দি আঁটতে লাগলেন। তিনি কাকার কানে তুলতে লাগলেন যে আমি বাইরে টিউশনি করার নামে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছি। কাকা প্রথমে বিশ্বাস না করলেও কাকিমার ক্রমাগত প্ররোচনায় তার মনেও সন্দেহ দানা বাঁধতে শুরু করল। তিনি আমাকে ডেকে বললেন,
জয়দীপ, তোর কাকিমা যা বলছে তা কি সত্যি? তুই কি এমন কিছু করছিস যাতে আমাদের সম্মানহানি হয়? আমি সেদিন প্রথমবার কাকার সামনে মুখ খুললাম। আমি তাকে আমার লাইব্রেরির কাজ, আমার টিউশনি, আমার সংগ্রামের সব কথা খুলে বললাম। আমি বললাম, কাকা, বাবা বেঁচে থাকলে আজ আমাকে এই দিনটা দেখতে হতো না। আমি শুধু পড়াশোনাটা করতে চাই। এটা কি আমার অন্যায়? আমার কথা শুনে কাকা অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না জয়দীপ, অন্যায় তোর নয়, অন্যায় আমাদের। আমরা তোকে বুঝতে পারিনি। সেদিন রাতে কাকা আর কাকিমার মধ্যে প্রচণ্ড ঝগড়া হলো। আমি আড়াল থেকে শুনলাম কাকা কাকিমাকে বলছেন, অনুরাধা, তুমি একটা হীরের টুকরো ছেলেকে চিনতে পারোনি। তুমি শুধু নিজের ছেলের মোহে অন্ধ হয়ে আছো। কিন্তু আমি আর এই অন্যায় হতে দেব না। জয়দীপ পড়বে, যতদূরও পড়তে চায়, আমি ওর সব খরচ দেব। কাকার এই কথাগুলো আমার কানে অমৃতের মতো বাজল। কিন্তু আমি জানতাম এই সিদ্ধান্ত কাকিমা এত সহজে মেনে নেবেন না। আমাদের পারিবারিক শান্তির কফিনে এটা হয়তো শেষ পেরেকটা পুঁতে দিল। কাকার সেই সিদ্ধান্তের পর আমাদের বাড়ির পরিবেশটা আরও থমথমে হয়ে গেল। কাকিমা অনুরাধা কাকার সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিলেন। তিনি এটা মেনে নিতে পারছিলেন না যে তার স্বামী তার ছেলের ব্যর্থতার জন্য তাকে দায়ী করছেন এবং ভাইপুকে সমর্থন করছেন। কাকিমার সমস্ত রাগ এসে পড়ল আমার আর মায়ের ওপর। তিনি আমাদের সাথে এমন ব্যবহার করতে শুরু করলেন যেন আমরা তার সবচেয়ে বড় শত্রু। তিনি রান্নাঘরে মাকে ঢুকতে দিতেন না। মা আর আমি বেশিরভাগ দিনই শুকনো রুটি বা মুড়ি খেয়ে কাটিয়ে দিতাম। কাকিমা ইচ্ছে করে এমন সব কাজ করতেন যাতে আমরা অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়ে চলে যাই। সৌমেন এই সুযোগে আরও বেপরোয়া হয়ে উঠল। বাবার বকুনি আর মায়ের অতিরিক্ত আশকারায় সে বিগড়ে গেল। সে আমার বই খাতা ছেড়ে ফেলা, আমার জামা কাপড়ে কালি লাগিয়ে দেওয়া এসব শুরু করলো। আমি সব সহ্য করতাম, কারণ আমি জানতাম কোনো রকম প্রতিবাদ করলেই কাকিমা সেটাকে একটা বড় ইস্যু বানিয়ে ফেলবেন। মা আমাকে বলতেন, বাবা, তুই কোনো ঝগড়া অশান্তিতে জড়াস না, আমাদের এখন ধৈর্য ধরতে হবে। আমি মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করতাম। আমার সমস্ত মনোযোগ আমি আমার পড়াশোনার মধ্যে কেন্দ্রীভূত করলাম। উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। কাকা আমার জন্য একজন ভালো শিক্ষক রেখে দিতে চাইলেন, কিন্তু আমি রাজি হলাম না। আমি জানতাম এটা করলে কাকিমার রাগ আরও বাড়বে। আমি কাকাকে বললাম, কাকা, আমার জন্য তোমাকে আর টাকা খরচ করতে হবে না। আমি আমার টিউশনির টাকা দিয়েই চালিয়ে নিতে পারবো। তুমি শুধু কাকিমাকে একটু বুঝিয়ে বলো যেন তিনি আমাদের উপর আর অত্যাচার না করেন। কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর কাকিমাকে আমি চিনি জয়দীপ, ও সহজে কিছু বোঝে না। ওর মাথায় এখন শুধু জেদ চেপেছে। তুই শুধু তোর পড়াশোনাটা মন দিয়ে কর, বাকিটা আমি সামলে নেব। কিন্তু কাকা কিছুই সামলাতে পারলেন না। কাকিমার জেদ আর সৌমেনের বখাটেপনা দিন দিন বাড়তেই থাকলো। সৌমেন এলাকার কিছু খারাপ ছেলের সাথে মিশে টাকা পয়সা নষ্ট করতে শুরু করলো। কাকিমা তার ছেলের সব দোষ ঢাকা দেওয়ার জন্য কাকার কাছে মিথ্যে কথা বলতে লাগলেন। তিনি বলতে লাগলেন, সৌমেন তো এখন খুব ভালো হয়ে গেছে, সারাদিন পড়াশুনো নিয়ে থাকে। কিন্তু আমি জানতাম সৌমেন পড়াশুনোর নামে বাড়ি থেকে টাকা নিয়ে কোথায় যায়। আমি কাকাকে কয়েকবার বলার চেষ্টা করেছিলাম, কিন্তু কাকিমা এমনভাবে পরিস্থিতিটা ঘুরিয়ে দিলেন যে শেষ পর্যন্ত আমিই দোষী সাব্যস্ত হলাম। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে আমার টাইফয়েড হলো। মা সারা রাত জেগে আমার সেবা করতে লাগলেন। কাকিমা একবারের জন্য আমার ঘরে উঁকি দিয়ে দেখলেন না। তিনি বরং মাকে এসে বললেন, বৌদি, তোমার ছেলের তো খুব বাড়াবাড়ি। এখন পরীক্ষার সময় হয়েছে আর উনি বিছানায় শুয়ে পড়লেন, সবটাই নাটক। মায়ের চোখ ফেটে জল আসছিল। তিনি কোনো উত্তর না দিয়ে শুধু আমার মাথায় জলপট্টি দিতে লাগলেন। সেই সময় কাকা বাড়িতে ছিলেন না। আমি জ্বরের ঘোরে প্রলাপ বকছিলাম, মা, আমি কি পরীক্ষা দিতে পারবো না? আমার সব শেষ হয়ে যাবে। মা আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, কিচ্ছু হবে না বাবা, ভগবান আমাদের দিকে তাকাবেনি। সেই অসুস্থ শরীর নিয়েই আমি পরীক্ষা দিলাম। প্রতিটি পরীক্ষা দিয়ে এসে আমি বিছানায় লুটিয়ে পড়তাম। মা আমার হাত পা টিপে দিতেন। আমার এই অবস্থা দেখেও কাকিমার মনে কোনো দয়া হলো না। তিনি বরং সৌমেনকে বলতেন, দেখেছিস, নাটক করে কেমন সবার সিম্প্যাথি আদায় করছে। তুইও একটু অসুস্থতার ভান করতে পারিস না? সৌমেন তার মায়ের এই কথায় শুধু হাসত। আমি বুঝতে পারছিলাম এই পরিবারে আমাদের জন্য আর কোনো জায়গা নেই। এই ভুল বোঝাবুঝি হয়তো কোনোদিনই মিটবে না। পরীক্ষার পর আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠলাম। আমি আবার আমার টিউশনি আর লাইব্রেরির কাজ শুরু করলাম।
আমি মনে মনে ঠিক করে ফেললাম, রেজাল্ট বেরোলেই আমি মাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। যত কষ্টই হোক আমরা আলাদা থাকব। এই আশ্রিত জীবনের অপমান আর সইতে পারছিলাম না। আমি আমার জমানো টাকা দিয়ে একটা ছোট ঘর ভাড়া নেবার খোঁজ খবর শুরু করলাম। মা প্রথমে ভয় পেলেও আমার জেদের কাছে হার মানলেন। রেজাল্টের দিন আমি আর মা নীরবে বাড়ি থেকে বেরোলাম। আমি ভালো ফল আশা করছিলাম, কিন্তু যা হলো তা আমার কল্পনারও বাইরে ছিল। আমি রাজ্য স্তরের মেধা তালিকায় জায়গা করে নিয়েছিলাম। খবরের কাগজে আমার ছবি ছাপা হলো। অমল স্যার আর প্রদীপবাবু আমাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানালেন। আমি আর মা আনন্দে কাঁদতে লাগলাম। কিন্তু এই আনন্দের মধ্যেও আমার মনে একটা কাঁটা খচখচ করছিল। আমি ভাবছিলাম, এই খবরটা শুনে কাকিমার প্রতিক্রিয়া কি হবে। খবরের কাগজে আমার ছবি আর নাম দেখে কাকা নিতুল দে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি মিষ্টির প্যাকেট নিয়ে সারা পাড়ায় বিলি করতে শুরু করলেন। তিনি গর্ব করে সবাইকে বলতে লাগলেন, জয়দীপ আমার ভাইপো, ও আমারই ছেলে। কাকার এই উচ্ছ্বাস দেখে কাকিমা অনুরাধার মুখটা আরও কালো হয়ে গেল। তিনি ভাবতেও পারেননি যে ছেলেকে তিনি সারা জীবন অবহেলা করে এসেছেন, সে একদিন এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে। পাড়া প্রতিবেশীরা যখন কাকিমাকে অভিনন্দন জানাতে আসছিলেন, তখন তিনি শুকনো মুখে হাসার চেষ্টা করছিলেন। তার সেই হাসির পেছনে যে কতটা ঈর্ষার ক্ষোভ লুকিয়েছিল তা বুঝতে কারও অসুবিধা হয়নি। সৌমেনও আমার এই সাফল্য খুশি হতে পারল না। সে কোনো ক্রমে পাশ করেছিল মাত্র। আমার এই অভাবনীয় ফল তার ব্যর্থতাকে যেন আরও বড় করে দেখিয়ে দিল। সে আমার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিল। আমি যখনই তার সামনে পড়তাম সে মুখ ঘুরিয়ে চলে যেত। আমি বুঝতে পারছিলাম আমার এই সাফল্য আমাদের মধ্যেকার দূরত্বটা আরও বাড়িয়ে দিয়েছে। কাকিমা যে ভুল বোঝাবুঝির জাল বুনেছিলেন তা এখন আরও জটিল হয়ে উঠেছে। তিনি হয়তো ভাবছিলেন আমি এখন আরও বেশি মাথাচাড়া দিয়ে উঠব, কাকার কাছে আমার গুরুত্ব আরও বেড়ে যাবে, আর সৌমেনের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকারে ডুবে যাবে। আমার এই ফলাফলের ভিত্তিতে আমি কলকাতার একটা নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজে বিনা খরচে পড়ার সুযোগ পেলাম। শুধু তাই নয়, ভালো ফলাফলের জন্য আমি একটা সরকারি স্কলারশিপও পেলাম। এই খবরটা বাড়িতে আসতেই কাকিমা নতুন করে অশান্তি শুরু করলেন। তিনি কাকার কাছে অভিযোগ করতে লাগলেন, আমি তো আগেই বলেছিলাম সব ষড়যন্ত্র, তোমার ভাইপো নিশ্চয়ই কাউকে ধরে এই ব্যবস্থা করেছে, নইলে এত ভালো কলেজে মাগনা পড়ার সুযোগ পায় কেউ? আর আমার ছেলেটা ভালো স্কুলে পড়েও কিছু করতে পারল না। কাকা সেদিন কাকিমার উপর এমনভাবে চিৎকার করে উঠলেন যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। অনুরাধা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জয়দীপের সাফল্যটাকেও সহ্য করতে পারছো না? তোমার এই স্বভাবের জন্যই আজ সৌমেনের এই অবস্থা। সেই রাতে আমি আর মা আমাদের ঘরে বসে কথা বলছিলাম। মা বললেন, বাবা চল আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। তোর কাকিমা আর কোনোদিনই আমাদের মেনে নিতে পারবেন না। তোর কাকার উপর আর কত বোঝা হয়ে থাকব। আমি মায়ের হাতটা শক্ত করে ধরলাম। বললাম, মা আর মাত্র কয়েকটা বছর, আমি ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা ভালো চাকরি পেলেই আমরা এই বাড়ি ছেড়ে দেব। কিন্তু এখন যদি আমরা চলে যাই তাহলে কাকিমা ভাববেন আমরা হেরে গেলাম, আর কাকাও খুব কষ্ট পাবেন। মা আমার কথায় সায় দিলেন। আমরা ঠিক করলাম যত কষ্টই হোক আমরা মুখ বুজে সহ্য করব। কলেজে আমার নতুন জীবন শুরু হলো। হোস্টেলে থাকার ব্যবস্থা হয়ে গেল। আমি প্রতি শনি রবিবার বাড়ি আসতাম। হোস্টেলে যাওয়ার আগে কাকা আমাকে কিছু হাত খরচের টাকা দিতে চাইলেন। আমি বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করলাম। আমি বললাম, কাকা আমার স্কলারশিপের টাকাতেই চলে যাবে। তাছাড়া আমি হোস্টেলে থেকেও কয়েকটা টিউশনই করব, তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। আমার এই আত্মনির্ভরশীলতা কাকিমার মনে আরও বেশি সন্দেহের জন্ম দিল। তিনি ভাবতে লাগলেন, আমি নিশ্চয়ই বাইরে থেকে কোনো অসৎ উপায় টাকা রোজগার করছি। সৌমেন ততদিনে পড়াশোনা পুরোপুরি ছেড়ে দিয়েছে। সে কাকার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করার বায়না ধরল। কাকা প্রথমে রাজি না হলেও কাকিমার কান্নাকাটিতে শেষ পর্যন্ত টাকা দিতে বাধ্য হলেন। সৌমেন তার বন্ধুদের নিয়ে একটা বাইকের শোরুম খুলল, কিন্তু ব্যবসার কিছুই সে বুঝত না। কয়েক মাসের মধ্যেই সে সব টাকা উড়িয়ে দিল। কাকা যখন জানতে পারলেন তখন সব শেষ। তিনি ব্যবসায়িক লোকসানের জন্য সৌমেনকে নয়, উল্টে আমাকেই দায়ী করতে লাগলেন। কাকিমা তার কানে বিষ ঢালতে লাগলেন, তোমার ভাইপো ইঞ্জিনিয়ারিং পড়ছে আর আমার ছেলেটা মূর্খ হয়ে রইল। ও তো ইচ্ছে করেই সৌমেনকে কোনো পরামর্শ দেয়নি যাতে ও ব্যবসায় ফেল করে। এই ঘটনাটা কাকার মনে একটা গভীর প্রভাব ফেলল। তিনি হয়তো ভাবতে শুরু করলেন যে আমি সত্যিই সৌমেনের ক্ষতি চাই। আমার প্রতি তার যে স্নেহ ছিল তাতে যেন একটা সন্দেহের ছায়া পড়তে শুরু করল। তিনি আমার সাথে কথা বলা কমিয়ে দিলেন। আমি বাড়ি এলে তিনি কেমন যেন এড়িয়ে চলতেন। আমি বুঝতে পারছিলাম
কাকিমা তার চাল চেলেছেন। তিনি কাকা আর আমার মধ্যে একটা দেয়াল তুলে দিতে সক্ষম হয়েছেন। যে কাকা একদিন আমার জন্য নিজের স্ত্রীর সাথে ঝগড়া করেছিলেন, তিনিও এখন আমাকে ভুল বুঝতে শুরু করেছেন। আমার ফাইনাল ইয়ারের পরীক্ষার আগে মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। তার হার্টের সমস্যা ধরা পড়ল। ডাক্তাররা বললেন ইমার্জেন্সি অপারেশন করতে হবে, অনেক টাকার প্রয়োজন। আমি তখন দিশেহারা। আমার জমানো টিউশনির টাকায় এত বড় অপারেশনের খরচ মেটানো সম্ভব ছিল না। আমি কাকার কাছে গেলাম। কাকা তখন সৌমেনের ব্যবসার লোকসানের টাকা মেটাতে গিয়ে প্রায় সর্বস্বান্ত। তিনি আমার কথা শুনে বললেন, জয়দীপ, আমার কাছে এখন 1 টাকাও নেই। সৌমেন আমার সব শেষ করে দিয়েছে। আমি কাকার এই অসহায় অবস্থা দেখে আর কিছু বলতে পারলাম না। আমার মনে হলো আমার আর মায়ের এই পৃথিবীতে কেউ নেই। মায়ের অপারেশনের টাকা জোগাড় করতে আমি যখন পাগলের মতো ঘুরছি, তখন প্রদীপবাবু, সেই লাইব্রেরির মালিক, আমার পাশে এসে দাঁড়ালেন। তিনি বললেন, জয়দীপ, তুমি কোনো চিন্তা করো না, তোমার মা আমারও মা, আমি টাকার ব্যবস্থা করছি। তিনি তার জমানো টাকা আর পরিচিতদের কাছ থেকে ধার করে অপারেশনের পুরো খরচটা জোগাড় করে ফেললেন। আমি তার এই ঋণ কি করে শোধ করব তা ভেবে পাচ্ছিলাম না। প্রদীপবাবু হেসে বলেছিলেন, আগে তোমার মা সুস্থ হয়ে উঠুন, তারপর ভাবা যাবে। তুমি শুধু পড়াশোনাটা ঠিকমতো শেষ করো। তার এই মহানুভবতা দেখে আমার চোখ জলে ভরে এলো। মায়ের অপারেশন সফল হল। মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলেন। এই পুরো সময়টায় কাকিমা বা সৌমেন কেউ একবারের জন্য মাকে দেখতে আসেনি। কাকা অবশ্য 2-1 বার হাসপাতালে এসেছিলেন, কিন্তু তার চোখে মুখে ছিল এক অদ্ভুত অপরাধবোধ। তিনি হয়তো আমার কাছে আসতে লজ্জা পাচ্ছিলেন। আমি তার সাথে স্বাভাবিকভাবেই কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি যেন আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছেন। আমি বুঝতে পারলাম কাকিমার তৈরি করা ভুল বোঝাবুঝির দেয়ালটা কতটা শক্ত। তিনি কাকার মনে এমনভাবে বিষ ঢুকিয়ে দিয়েছেন যে কাকা এখন আমাকেই তার সব দুর্ভাগ্যের জন্য দায়ী মনে করছেন। ফাইনাল পরীক্ষার রেজাল্ট বেরোল। আমি ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। এই খবরটা পেয়েও আমার মনে কোনো আনন্দ হলো না। আমি শুধু ভাবছিলাম কি করে প্রদীপবাবুর ঋণ শোধ করব। ক্যাম্পাস ইন্টারভিউতে আমি একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির সুযোগ পেলাম। মাইনেও খুব ভালো। আমি চাকরিটা পেয়েই প্রথমে প্রদীপবাবুকে জানালাম। তিনি খুব খুশি হলেন। আমি তাকে কথা দিলাম আমার প্রথম মাসের মাইনে পেয়েই আমি তার সব টাকা শোধ করে দেব। প্রদীপবাবু হেসে বললেন, টাকা শোধ করার জন্য এত তাড়া কিসের? আগে নিজের পায়ে দাঁড়াও। চাকরিতে যোগ দেওয়ার আগে আমি মাকে নিয়ে কাকার বাড়ি ছেড়ে একটা ছোট ভাড়া বাড়িতে উঠে গেলাম। মা প্রথমে আপত্তি করলেও আমি তাকে বোঝালাম, মা, আমরা আর কারোর বোঝা হয়ে থাকব না। আমরা এবার নিজেদের মতো করে বাঁচব। কাকা আমাদের আটকাতে এসেছিলেন। তিনি বলেছিলেন, জয়দীপ, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোদের চলে যেতে বলতে আসিনি। আমি শান্ত গলায় বললাম, কাকা, আমি তোমাকে কোনোদিনই ভুল বুঝিনি, কিন্তু কাকিমা আমাদের সাথে যা করেছেন তারপর আর একসাথে থাকা সম্ভব নয়। তুমি ভালো থেকো। আমার কথা শুনে কাকার চোখ ছলছল করে উঠল। নতুন বাড়িতে এসে মা যেন নতুন করে প্রাণ ফিরে পেলেন। আমাদের ছোট্ট সংসার, কিন্তু তাতে কোনো অপমান ছিল না, ছিল শুধু শান্তি আর ভালোবাসা। আমি আমার প্রথম মাসের মাইনে পেয়ে মায়ের হাতে তুলে দিলাম। মা টাকাটা হাতে নিয়ে হাউ হাউ করে কেঁদে ফেললেন। বললেন, তোর বাবা আজ বেঁচে থাকলে খুব খুশি হতেন। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, বাবা উপর থেকে সব দেখছেন মা, তিনি ঠিক খুশি হয়েছেন। আমি প্রদীপবাবুর সব টাকা শোধ করে দিলাম। তিনি টাকাটা নিতে না চাইলেও আমি তাকে জোর করে দিলাম। এদিকে কাকার বাড়িতে তখন চরম অশান্তি। সৌমেনের শোরুমটা দেনার দায়ে বন্ধ হয়ে গেছে। পাওনাদাররা বাড়িতে এসে রোজই তাগাদা দিচ্ছে। কাকা তার শেষ সম্বল বাড়িটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কাকিমা তখন একেবারে দিশেহারা। যে ছেলেকে নিয়ে তার এত গর্ব ছিল, সেই ছেলেই আজ তার সব সর্বনাশের কারণ। তিনি তখন হয়তো বুঝতে পারছিলেন তিনি কি ভুল করেছেন। তিনি হয়তো বুঝতে পারছিলেন কাকে তিনি দূরে ঠেলে দিয়েছেন আর কাকে বুকে টেনে নিয়েছেন। একদিন গভীর রাতে আমার বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি দরজা খুলে দেখি কাকিমা দাঁড়িয়ে আছেন। তার চোখ ফোলা, চুল উস্কো খুস্কো। তিনি আমাকে দেখেই আমার পায়ে আছড়ে পড়লেন। জয়দেব, আমাকে ক্ষমা করে দে বাবা, আমি তোকে চিনতে পারিনি।
আমি আমার ছেলের মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুই আমাকে ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাব না। কাকিমার এই অবস্থা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি তাকে ধরে তুললাম, বললাম, কি হয়েছে কাকিমা, তুমি এত রাতে এখানে? কাকিমা কাঁদতে কাঁদতে সব বললেন। সৌমেন পাওনাদারদের ভয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। কাকা বাড়ি বিক্রির টাকা নিয়ে বসে আছেন, কিন্তু তাতেও সব দেনা শোধ হচ্ছে না। পাওনাদাররা কাকাকে হুমকি দিচ্ছে। কাকিমা বললেন, জয়দীপ, তুই ছাড়া আমাদের আর কেউ নেই, তুই আমাদের বাঁচা। আমি কাকিমার কথা শুনে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না। যে মানুষটা আমাকে আর মাকে এত কষ্ট দিয়েছেন, তাকে আমি কি করে ক্ষমা করব? কিন্তু পরক্ষণে আমার মনে হলো, কাকিমা তো আমার মায়েরই মতো। তিনি ভুল করেছেন, কিন্তু তিনি তো আমার কাকিমা। আমি কাকিমাকে আশ্বস্ত করলাম, বললাম, তুমি কেঁদো না কাকিমা, আমি দেখছি কি করা যায়। আমি মাকে ঘুম থেকে তুললাম। মা কাকিমাকে ওই অবস্থায় দেখে প্রথমে অবাক হলেও পরক্ষণই তাকে বুকে টেনে নিলেন। দুই জায়ের মধ্যেকার সমস্ত ভুল বোঝাবুঝি, সমস্ত ক্ষোভ যেন সেই এক মুহূর্তের কান্নায় ধুয়ে মুছে গেল। মা কাকিমাকে শান্ত করে বসালেন। আমি তক্ষুনি বেরিয়ে পড়লাম কাকার বাড়ির উদ্দেশ্যে। আমি যখন কাকার বাড়িতে পৌঁছলাম তখন ভোর হয়ে আসছে। কাকা বারান্দায় চুপচাপ বসেছিলেন, যেন একটা পাথর। আমাকে দেখে তিনি চমকে উঠলেন। আমি কাকার পাশে গিয়ে বসলাম, বললাম, কাকা, সব শুনেছি, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি। কাকা আমার মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে রইলেন। তিনি হয়তো বিশ্বাস করতে পারছিলেন না যে আমি তার এই দুর্দিনে পাশে এসে দাঁড়াবো। আমি কাকাকে বললাম, সৌমেনের দেনা কত, আমাকে সব খুলে বলো। কাকা আমাকে সব হিসাব দিলেন। অঙ্কটা বেশ বড়। আমার একার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব ছিল না। আমি আমার কোম্পানির বসের সাথে কথা বললাম, তাকে সবকিছু খুলে বললাম। তিনি আমার সততা আর কাজের প্রতি নিষ্ঠায় মুগ্ধ ছিলেন। তিনি আমাকে কোম্পানি থেকে একটা বড় অঙ্কের লোন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিলেন। আমি সেই টাকা দিয়ে কাকার সব দেনা শোধ করে দিলাম। বাড়িটা আর বিক্রি করতে হলো না। কাকা আমার হাতটা ধরে হাউ হাউ করে কেঁদে ফেললেন। জয়দীপ, তুই যদি আজ না থাকতিস তাহলে আমার কি হতো? আমি তোর কাছে অনেক অন্যায় করেছি বাবা, আমাকে ক্ষমা করে দে। আমি কাকার চোখ মুছিয়ে দিলাম, বললাম, কাকা, তুমি আমার বাবার মতো, তোমার কাছে ক্ষমা চাইতে নেই। যা হয়েছে সব ভুলে যাও, চলো আমরা নতুন করে সব শুরু করি। কাকিমাও ততক্ষণে সেখানে এসে পৌঁছেছেন। তিনি আমার আর মায়ের হাত ধরে বললেন, তোরা আর ওই ভাড়া বাড়িতে থাকবি না, তোরা এই বাড়িতেই থাকবি, এই বাড়ি তোদেরও। আমরা আবার সেই বাড়িতে ফিরে এলাম, কিন্তু এবার আর আশ্রিত হিসেবে নয়, পরিমাণের একজন হিসেবে। কাকিমার ব্যবহার আমূল বদলে গেল। তিনি এখন মাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারেন না। তিনি নিজের হাতে আমার জন্য রান্না করেন, আমার প্রতিটা ছোটখাটো বিষয়ের দিকে খেয়াল রাখেন। তার মধ্যে যে স্নেহময়ী কাকিমাকে আমি ছোটবেলায় হারিয়ে ফেলেছিলাম, তাকে আমি আবার নতুন করে ফিরে পেলাম। যে ভুল বোঝাবুঝির মেঘ আমাদের সম্পর্কটাকে এতদিন ঢেকে রেখেছিল, তা যেন এক লহমায় কেটে গেল। কয়েকদিন পর সৌমেনের খোঁজ পাওয়া গেল। সে পুলিশের কাছে ধরা পড়েছে। সে শুধু ব্যবসায় ফেল করেনি, সে কিছু বেআইনি কাজেও জড়িয়ে পড়েছিল। খবরটা পেয়ে কাকা আর কাকিমা আবার ভেঙে পড়লেন। আমি তাদের ভরসা দিলাম। আমি ভালো উকিলের ব্যবস্থা করলাম। সৌমেনের সাথে দেখা করতে গেলাম জেলে। সে আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল। তার তখনও মনে হচ্ছিল আমি হয়তো তাকে উপহাস করতে এসেছি। আমি তার হাতটা ধরে বললাম, সৌমেন, আমি তোর দাদা, তোর ওপর আমার কোনো রাগ নেই। তুই ভুল করেছিস, তার শাস্তিও তুই পাবি। কিন্তু মনে রাখিস, এই লড়াইয়ে তুই একা নোস, আমরা সবাই তোর সাথে আছি। আমার কথা শুনে সৌমেনের চোখের কোণটা চিকচিক করে উঠল। সে হয়তো প্রথমবার বুঝতে পারল পরিবারের আসল মানে কি। সে আমার হাতটা ধরে কেঁদে ফেলল। দাদা, আমাকে ক্ষমা করে দে। আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি। আমি মায়ের আশকারা পেয়ে বিগড়ে গিয়েছিলাম। আমি তোকে কোনোদিন বুঝতে চাইনি। আমি বললাম, অতীত ভুলে যা, কাল থেকে তোর নতুন জীবন শুরু। তোকে ভালো মানুষ হয়ে ফিরতে হবে। সৌমেনের বিচার হলো, তার কয়েক বছরের জেল হলো। কাকিমা এই ঘটনায় খুব ভেঙে পড়লেও আমি আর মা তাকে সামলে নিলাম। আমরা প্রতি সপ্তাহে সৌমেনের সাথে দেখা করতে যেতাম, তাকে বইপত্র কিনে দিতাম। সে জেলের মধ্যেই পড়াশোনা শুরু করল। তার ব্যবহারে একটা অদ্ভুত পরিবর্তন আসতে লাগল। সে শান্ত হয়ে গেল,
ধৈর্যশীল হয়ে উঠল। সে বুঝতে পারল শর্টকাটে বড়লোক হওয়ার স্বপ্ন দেখাটা কত বড় ভুল ছিল। সময় কারো জন্য থেমে থাকে না। দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেল। আমার কোম্পানিতে প্রমোশন হলো। আমি এখন একটা বড় টিমের প্রজেক্ট ম্যানেজার। আমার আর্থিক অবস্থাও অনেক ভালো। আমি কাকার বাড়িটায় নতুন করে রং করালাম। মায়ের জন্য, কাকিমার জন্য সব রকম স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করলাম। আমাদের পরিবারে আবার সেই পুরনো সুখের দিনগুলো ফিরে এলো। এখন আর আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। আছে শুধু একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা। সৌমেনের সাজার মেয়াদ শেষ হলো। যেদিন সে জেল থেকে ছাড়া পেল, আমরা সবাই তাকে আনতে গেলাম। এক নতুন সৌমেনকে দেখলাম আমরা। তার চোখে মুখে কোনো উদ্ধত্ত নেই, আছে শুধু বিনয় আর অনুশোচনা। সে বাড়ি ফিরে প্রথমে কাকিমার পায়ে হাত দিয়ে প্রণাম করল, তারপর মায়ের। মা তাকে বুকে জড়িয়ে নিলেন। ফিরে এসেছিস বাবা? আর কোনোদিন আমাদের ছেড়ে যাস না। সৌমেন কাঁদতে কাঁদতে বলল, ছোট মা, আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি, আর কোনোদিনও না। তারপর সে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল। দাদা, তুই না থাকলে আমি হয়তো কোনোদিনই ফিরতে পারতাম না। আমি সৌমেনকে আমার অফিসে একটা ছোট কাজ জুটিয়ে দিলাম। আমি চেয়েছিলাম সে নিজ থেকে শুরু করুক, সে নিজের পরিশ্রম দিয়ে বড় হোক। সৌমেনও আমার কথা রেখেছিল। সে খুব মন দিয়ে কাজ শিখতে লাগল। তার মধ্যেকার সততা আর পরিশ্রম করার ইচ্ছে দেখে অফিসের সবাই খুব খুশি হলো। সে আর সেই পুরনো সৌমেন ছিল না যে বাবার টাকায় ফুটানি করত। সে এখন একজন দায়িত্বশীল মানুষ। সে তার মাইনের প্রথম টাকাটা এনে কাকিমার হাতে তুলে দিল। কাকিমা সেদিন যে কতটা কেঁদেছিলেন তা আমি কোনোদিন ভুলব না। সে ছিল তার পর্বের কান্না, আনন্দের কান্না। আমি আর মা একদিন কাকিমার সাথে বসে পুরনো দিনের কথা বলছিলাম। কাকিমা বললেন, জানিস বৌদি, আমি সারা জীবন শুধু ভয়ে ভয়ে থাকতাম। আমার মনে হতো তোরা হয়তো সৌমেনের সবটুকু কেড়ে নিবি। আমার ছেলেকে ভালো রাখার জন্য, তাকে বড় করার জন্য আমি তোদের ওপর কত না অন্যায় করেছি। আমি বুঝতেই পারিনি যে আমার এই অন্ধ ভালোবাসাটাই আমার ছেলে সবচেয়ে বড় ক্ষতি করে দিল। মা কাকিমার হাতটা ধরে বললেন, বোন, যা গেছে তা যাক, অতীত নিয়ে আর ভেবো না। এখন আমাদের দুই ছেলেই আমাদের পাশে আছে, এর চেয়ে বড় শান্তি আর কি হতে পারে। আমি প্রদীপবাবুর কথা কোনোদিন ভুলিনি। আমি আমার জমানো টাকা দিয়ে একটা ট্রাস্ট ফান্ড তৈরি করলাম। সেই ট্রাস্টের নাম দিলাম আমার বাবার নামে। এই ট্রাস্ট থেকে প্রতি বছর আমার পুরনো স্কুলের গরিব আর মেধাবী ছাত্রদের পড়াশোনার জন্য স্কলারশিপ দেওয়া হয়। প্রদীপবাবুকে আমি সেই ট্রাস্টের দেখাশোনার দায়িত্ব দিলাম। তিনি প্রথমে রাজি না হলেও আমার অনুরোধে শেষ পর্যন্ত রাজি হলেন। তিনি বললেন, জয়দীপ, তুমি শুধু ভালো ছাত্র নও, তুমি একজন ভালো মানুষও হয়েছ। তোমার বাবার আত্মা আজ নিশ্চয়ই খুব শান্তি পাচ্ছে। আমার কাকা নিতুল দে এখন খুব শান্তিতে আছেন। তার দুই ছেলেই, তিনি আমাকেও তার ছেলেই বলেন, এখন সুপ্রতিষ্ঠিত। তিনি আর সৌমেনের মা দুজনেই এখন তাদের ভুলের জন্য অনুতপ্ত। কিন্তু তারা এটাও শিখেছেন যে ভুল স্বীকার করে নেওয়ার মধ্যেই আসল মহত্ব। আমাদের পরিবারে এখন আর কোনো বিদ্বেষ নেই, কোনো ঈর্ষা নেই, আছে শুধু একে অপরের প্রতি সম্মান আর ভালোবাসা। যে ভুল বোঝাবুঝির জন্য একটা সময় আমাদের পরিবারটা ভেঙে যেতে বসেছিল, আজ সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা সবাই এক ছাদের নিচে খুব সুখে আছি। বন্ধুরা, আমার এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে ভুল বোঝাবুঝি একটা পরিবারকে কিভাবে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। কাকিমার মনের অহেতুক ভয় আর নিরাপত্তাহীনতা তাকে আমার আর মায়ের থেকে দূরে সরিয়ে দিয়েছিল। তিনি যদি প্রথম থেকেই আমাদের বোঝার চেষ্টা করতেন, তাহলে হয়তো আমাদের এতগুলো বছর কষ্ট পেতে হতো না। অন্যদিকে শিক্ষা আর ধৈর্য মানুষকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। শত বাধা বিপত্তি সত্ত্বেও আমি আমার পড়াশোনা ছাড়িনি, কারণ আমি জানতাম শিক্ষাই হলো সেই প্রদীপ যা সব অন্ধকার দূর করে দিতে পারে। আর সবশেষে হলো ক্ষমা। মা আর আমি যদি কাকিমাকে ক্ষমা করে কাছে টেনে না নিতাম, তাহলে হয়তো এই পরিবারটা কোনো দিনই এক হতে পারত না। তাই জীবনে যতই ঝড় আসুক, পরিবারের বাঁধনটা শক্ত করে ধরে রাখা উচিত, কারণ দিন শেষে পরিবারই আমাদের আসল শক্তি। ধন্যবাদ সবাইকে।